বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি কোনো একটা ঘটনা থেকে 100% প্রশ্ন আসে এবং যদি তোমাকে আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি যে এই ঘটনাবলী থেকে 100% প্রশ্ন আসবে, তো সেই টপিক্সটা হলো জুলাই বিপ্লব। কারণ এই টপিক্সটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স। এটা শুধুমাত্র বর্তমান সময় না, ভবিষ্যতেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স হিসেবে থেকে যাবে। সো এই জুলাই বিপ্লব সম্পর্কে সবকিছু জানা কিন্তু তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে জুলাই বিপ্লবের দিনলিপি নিয়ে আলোচনা করব। 5ই জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার টু দ্য পয়েন্টে আলোচনা করব। সো আমাদের সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা দেখতে হবে। যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিব প্রত্যেকটা ইনফরমেশন তোমার মগজে সেট করে নিতে হবে। আর এই ধরনের ভিডিওগুলো তোমরা কন্টিনিউয়াসলি চাও কিনা সেটা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। একজনও যেন কমেন্ট করতে তোমাদের ফিডব্যাক জানাতে ভুল না করো। প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর, তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে পরবর্তী আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান কিন্তু আমরা সাজাবো। তো দেখো, বোর্ডে কিন্তু তোমরা জুলাই বিপ্লবের দিনলিপি তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এই দিনলিপি সম্পর্কে A to Z সবকিছু আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তোমাদের কাজ হলো মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি তোমাদের একটা দিনলিপি দিয়েছি, তো এটা দিনলিপি আকারেই তোমাদেরকে ব্যাখ্যা করব। 5ই জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত কোন দিনে কি ঘটনা ঘটেছে এবং কোন ঘটনাগুলো থেকে তোমাদের যে অ্যাডমিশন কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদেরকে হাইলাইট করে দেব। তো দেখো, এই যে জুলাই ছাত্র আন্দোলন বা বাংলাদেশের যে গণঅভ্যুত্থানটা বা যে বিপ্লবটা সংগঠিত হয়েছে, এটার সূচনা হয় কত তারিখ থেকে? 5ই জুন 2024 তারিখে এটার সূচনা হয়। কিভাবে সূচনা হয়? এই দিনই কি করে, আদালত থেকে একটি রায় প্রদান করে এবং এই রায়ে সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে যে কোটা প্রথার যে বিলুপ্তি ছিল 2018 সালে, যে কোটা প্রথাকে বাদ দেওয়া হয়েছিল, এটার উপর এটাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগ কিন্তু রায় প্রদান করে। আর এই রায়ের প্রতিবাদে 6ই জুন 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এবং 9ই জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণবহালের প্রতিবাদে আবারও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তারা একটা আলটিমেটাম দেয় সরকারকে 30ই জুনের মধ্যে সময় বেঁধে দাও। এই সময়ের ভিতরে যদি তাদের দাবি যদি পূরণ না করে তাহলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করে। আচ্ছা, তারপরের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা এই ঘটনাগুলোই দেখার চেষ্টা করব। দেখো, 1 জুলাই এই তারিখটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 1 জুলাই তারিখেই প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এই দিন কি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4ই জুলাইয়ের মধ্যে তাদের দাবি আদায়ের জন্য চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের একটি কর্মসূচি ঘোষণা করা হয়। প্রকৃতপক্ষে এই যে 1 জুলাই থেকে কিন্তু এই জুলাই বিপ্লবের যে ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এটার যে সাংগঠনিক সূচনা, এটা কিন্তু ঘটে এই 1 জুলাই থেকে। এরপর 2রা জুলাই মঙ্গলবার, এই দিন কি হয়েছিল, আন্দোলনকারীরা দিনের বেলায় 2:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে নীলক্ষেত সায়েন্স ল্যাব এবং বাটা সিগন্যাল মোড়ে ঘুরে শাহবাগে গিয়ে জমা হয় এবং 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। আর 3রা জুলাই বুধবার, এই দিন ছাত্রীরা কি করে, শাহবাগে 1.5 ঘন্টা মতো অবরোধ কর্মসূচি পালন করে। একই সাথে কিন্তু এই দিনই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও 6টি বিশ্ববিদ্যালয় কিন্তু এই আন্দোলনের সাথে একতাত্মা ঘোষণা করে এবং তারাও কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করে। আচ্ছা, এরপরের যে ঘটনাগুলো ঘটছে আমরা সেই ঘটনাগুলো দেখব। কয়েকটি ঘটনা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি সেগুলো তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। তার ভিতরে অন্যতম একটা ঘটনা ছিল কিন্তু 5ই জুন, কারণ এই দিন থেকে প্রথম কি হয়, এই আদালত রায় প্রদান করে এবং রায়ের প্রতিবাদে এই আন্দোলনের সূচনাটা ঘটে 5ই জুন থেকে। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়। এই দিন থেকে আন্দোলনের সাংগঠনিক গতি লাভ করে। এরপর তোমার 4ই জুলাই বৃহস্পতিবার, এই দিন কি হয়, যে প্রধান বিচারপতি তৎকালীন উবাইদুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের অ্যাপিলেট ডিভিশন থেকে নট টুডে আদেশ প্রদান করে। কি আদেশ প্রদান করে? নট টুডে। শিক্ষার্থীরা এটার বিরুদ্ধে কি করে, মহাসড়ক অবরোধ করে এবং 5 ঘন্টা কিন্তু তারা ঢাকার শাহবাগের যে মোড়টা আছে সেটা অবরোধ করে রাখে। 6ই জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা কি করে, ক্লাস বর্জন কর্মসূচি পালন করে। ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ দেওয়া হয় এবং যে অবরোধের নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। এই আন্দোলনে আমরা অনেকগুলো নতুন টার্ম দেখেছি, শব্দ দেখেছি,
যে শব্দগুলো কিন্তু বাংলাদেশের বিগত কোনো আন্দোলনে ব্যবহার করা হয়নি, ঠিক তেমনই একটি শব্দ হলো বাংলা ব্লকেড, যেটার সূচনা ঘটে 6 জুলাই শনিবার 2024 এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের ক্লাস কর্মসূচি, পরীক্ষা কিংবা সকল ধরনের শিক্ষার যে সাথে সংশ্লিষ্ট কার্যক্রম থেকে সবাই কিন্তু প্রত্যাহার ঘোষণা করে বা সবাই বর্জন ঘোষণা করে। ঠিক আছে, এরপরে 7 জুলাই, এটাও একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনই বাংলা ব্লকেড কর্মসূচির যে বাস্তবায়নটা মূলত এই দিন সব থেকে বেশি ঘটে। এবং 8 জুলাই, এই দিনটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, জুলাইয়ের প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ ছিল। 8 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার 11টি জায়গায় অবরোধ হয়, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয় এবং 3টি স্থানে রেলপথ অবরোধ করে এবং জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে এই বিষয়টার একটা সুরাহা নিয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিন্তু দাবি জানানো হয়। তো এই দিনে কি হয়েছে, ঢাকার 11টি স্থানে মহাসড়ক অবরোধ এবং 9টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ এবং 3টি রেল কর্মসূচি কিন্তু অবরোধ করা হয়। 9 জুলাই মঙ্গলবার, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থী আবেদন করেন। কত তারিখ? 9 জুলাই মঙ্গলবার। ঠিক আছে, এরপরে 10 জুলাই, এই দিন কি ঘটনা ঘটে, যে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে 9ম এবং 13তম গ্রেডে কোটার বিষয়ে পক্ষগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিত অবস্থা বজায় রাখতে নির্দেশ আপিল বিভাগ প্রদান করে এবং প্রধান বিচারপতি উবাইদুল হাসান বলেন, আমি প্রথম দিনই বলেছি রাস্তায় স্লোগান দিয়ে আদালতের রায় পরিবর্তন করা যায় না। তো যেহেতু হাইকোর্ট রায়টা প্রথম প্রদান করেছিল, কি রায় প্রদান করেছিল? 2018 সালে আন্দোলনের প্রেক্ষিতে যে কোটা প্রথা বাতিল করা হয়েছিল 9ম থেকে 13তম গ্রেডের চাকরিতে, তো 2024 সালে এসে হাইকোর্ট বিভাগ কিন্তু সেই আদালতের রায়টাকে অবৈধ ঘোষণা করে দেয়। এবং তাহলে হাইকোর্ট যেহেতু আদালতের রায়টা অবৈধ ঘোষণা করে দিয়েছে, তাহলে হাইকোর্টের উপরে কোন ডিভিশন আছে? অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ। তো তখন হাইকোর্টের সিদ্ধান্তের উপরে কারা সিদ্ধান্ত নিতে পারবে? আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশন। সো অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি কি বলে, যে আগামী কত সপ্তাহের জন্য? 4 সপ্তাহের জন্য তারা একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখার আহ্বান জানায়। আচ্ছা, এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ ঘটনা দেখব। 11 জুলাই বৃহস্পতিবার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে কোটা আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করেছে, এটি সম্পূর্ণ বেআইনি এবং সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে। তো এইখান থেকে মূলত স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা মন্ত্রীবর্গ ছিল তারা কিন্তু উস্কানিমূলক এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন বিবৃতি প্রদান করা শুরু করে। আচ্ছা, 12 জুলাই শুক্রবার, কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ কিন্তু এদিন অবরোধ ছিল। আচ্ছা, 13 জুলাই শনিবার, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এই যে তাদের দাবির প্রেক্ষাপটে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে আন্দোলনকারীরা কি করে? স্মারকলিপি প্রদান করে। কত তারিখ? 13 জুলাই শনিবার 2024। তো প্রত্যেকটা ঘটনা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এর আগেও কিন্তু ছাত্রলীগরা কোটা সংস্কারকারীদের উপর হামলা করে, যে হামলাটা খুব বেশি আলোচনায় আসেনি, তারপরেও এই ধরনের সহিংস পরিস্থিতি গড়ে তোলার জন্য ছাত্রলীগকে কিন্তু দায়ী করা হয়। 14 জুলাই রোববার, এই দিন গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তৎকালীন শেখ হাসিনা বলেন যে কোটা বিষয়ে আমার কোনো কিছু করার নাই। শেখ হাসিনা আরেকটি প্রশ্নের জবাবে, তোমরা হয়তো সবাই জানো, তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, চাকরি পাবে, বা তারাই কি মেধাবী? তো এমন ধরনের উস্কানিমূলক কথার পরে শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে এবং তার প্রেক্ষাপটে কিন্তু সরকারকে 24 ঘন্টা একটা সময়ের আলটিমেটাম দেওয়া হয় এবং এই সময়ের ভিতরে দাবি মানতে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। যদি দাবি না মানে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রদান করা হয়। এরপরে সবথেকে নির্মম এবং গুরুত্বপূর্ণ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল 15 জুলাই। এই দিন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার শব্দটা ব্যবহার করেন, তো এই রাজাকার শব্দের প্রতিবাদ হিসেবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলে? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সময় কিন্তু তার লিমিট ক্রস করে তিনি কি বলেন যে এই ধরনের স্বঘোষিত রাজাকারদের শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। মানে ছাত্রলীগকে এখানে প্রত্যক্ষভাবে কিন্তু মদত দেওয়া হয়, উস্কানি দেওয়া হয় ছাত্রছাত্রীদের প্রতিহত করার জন্য।
তো যাই হোক, তারপরে ছাত্রলীগ ঘোষণা দেওয়ার পরে তারা কিন্তু এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক রক্তাক্ত দিন এই দিন ছিল। এই দিন কিন্তু সবাই আন্দোলনকারীদের উপর কিন্তু তারা নির্মমভাবে বিভিন্নভাবে তারা যে রক্তক্ষরণ বা আক্রমণ এবং বেধড় পিটুনি যারে বলে শিক্ষার্থীদের কিন্তু করে। যাই হোক, তারপরে 16ই জুলাই মঙ্গলবার এই দিন এই আন্দোলনের সবথেকে যে গতি লাভ করার যে পয়েন্টটা ছিল সেটা হলো 16ই জুলাই মঙ্গলবার। এই দিনই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশের গুলিতে হত্যা করা হয়। যে ছবিটা দেশ বিদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই আন্দোলনের পর থেকে কিন্তু প্রত্যেকটা নিউজেই কিন্তু দেখানো হয়েছে, ছড়িয়ে পড়ে, এবং যেটা সারা দেশের প্রত্যেকটা মানুষকে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে এ ধরনের নৃশংস এবং পুলিশ কিংবা প্রশাসনের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে। তো যাই হোক, এভাবে কিন্তু আন্দোলনের এক একটা ধারাবাহিক ঘটনা আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব। তার আগে তোমাদের একটা কথা বলি, যে যেহেতু এটা সাধারণ জ্ঞানের আলোচনা, তোমাদের যদি কারোর সাধারণ জ্ঞানের উপর এক্সক্লুসিভ প্রিপারেশনের দরকার হয় এবং আমাদের ইন্টেনসিভ কেয়ারে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে আমরা কিন্তু আগামী 10ই ডিসেম্বর থেকে, ঠিক আছে, 10ই ডিসেম্বর থেকে জিকের উপর একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যে কোর্সের ফি হলো 1000 টাকা। তোমার এই 1000 টাকার বিনিময়ে তুমি এই জিকে কোর্সের A to Z সব কিছু সাপোর্ট তোমরা পেয়ে যাবে। এবং যদি তোমরা এই মুহূর্তে ভর্তি হয়ে যাও, যখনই ভিডিওটা দেখছো এবং 10 তারিখের আগে যদি ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা 500 টাকায় ভর্তি হতে পারবে। এই সুযোগটা কিন্তু তোমাদের 10 তারিখ পর্যন্ত দেওয়া হচ্ছে। আগে একটা আমরা ডেট তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমরা কোর্সটার সময় কিন্তু আরেকটু প্রলম্বিত করেছি, এবং তোমাদের জন্য কিন্তু অফারের মেয়াদটাও প্রলম্বিত হয়েছে। 10ই ডিসেম্বরের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে 500 টাকায় সাধারণ জ্ঞানের A to Z সব কিছু সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে, যেটার বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বিউপিকে টার্গেট করে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু বিউপিতে যেভাবে প্রশ্ন হবে হুবহু সেই প্রশ্নের আলোকে এক সেট ডেমো মডেল টেস্টের এক্সাম লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে। প্রত্যেকেই ডেসক্রিপশন বক্সটা এবং কমেন্টটা চেক করবে, সরি কমেন্টে দেওয়া নয়, ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে। সো ডেসক্রিপশন বক্সটা প্রত্যেকে একটু চেক করবে। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরও আমাদের একটি কোর্স আছে, যেটারও বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কেউ মনে করো যে আমাদের ইন্টেনসিভ কেয়ারে তোমার প্রিপারেশন নেবে কিংবা আমাদের উপর যদি আস্থা থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। যে কোর্সে যে ব্যাচেই তুমি ভর্তি হতে চাও আমাদেরকে জানাবে। আচ্ছা, যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আমরা আবারও ফিরে যাই। 16ই জুলাই আমরা এই দিনই দেখছি যে ঢাকা ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু এই দিনে সারা দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপক একটা আন্দোলন হয়, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত বড় এত বিশাল একটা আন্দোলন হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই যে ছাত্রলীগের যে সকল সন্ত্রাসী কার্যক্রম ছিল বা তাদের যে সদস্য যারা ছিল, তারা কিন্তু একদম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু ছাত্রলীগের একদম অস্তিত্ব বিলীন হয়ে যায়। মূলত 16ই জুলাই মঙ্গলবার এই দিনই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের পতন ঘটে। এই যে 16ই জুলাইয়ের থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পতন ঘটে কিন্তু 16ই জুলাই। আচ্ছা, 17ই জুলাই এই দিন কিন্তু সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়, এবং রাত 3:30টার দিকে শেখ হাসিনা কিন্তু ভাষণ প্রদান করেন। এদিনও কিন্তু খুব তীব্র আন্দোলন হয় 18ই জুলাই। আচ্ছা, 18ই জুলাই আন্দোলন প্রতিহত করার জন্য প্রথমবারের মতো কিন্তু বিজিবি মোতায়েন করা হয়। আর 19শে জুলাই কমপ্লিট শাটডাউন বা সর্বোত্তক অবরোধের কর্মসূচি পালন করা হয় 19শে জুলাই শুক্রবার। তো এই যে কমপ্লিট শাটডাউন, এই ধরনের টার্মগুলোও কিন্তু এই আন্দোলনে আমরা দেখতে পেয়েছি। আমাদের যে বিগত অনেক আন্দোলন সংগঠিত হয়েছে সেখানে কিন্তু এই ধরনের, যেমন বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের শব্দগুলো আমরা দেখতে পাবো, এই শব্দগুলোর সাথে তোমাদের পরিচিত হতে হবে, শব্দগুলো বুঝতে হবে, জানতে হবে, কবে এই বিষয়গুলো পালিত হয়েছে সেই সম্পর্কে তোমাদের ইনফরমেশন জানা লাগবে। আচ্ছা, এরপরে দেখো এই দিনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যে 19শে জুলাই শুক্রবার কারফিউ প্রদান করা হয়। 9 দফা দাবি, আন্দোলনকারীরা জানান যে 9 দফা দাবি না মানলে কিন্তু আন্দোলন চলতে থাকবে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষে কয় দফা দাবি দিয়েছিল? 9 দফা দাবি দিয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এবং এদিনে কিন্তু কারফিউ জারি করা হয়, ঠিক আছে। পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে এটা দেখে কিন্তু কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয়, ইন্টারনেট সেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয় 19শে জুলাই। বিশেষত তোমরা 15, 16, 17, 19
17, 18, 19 এই তারিখগুলো সম্পর্কে কিন্তু তোমরা জানবে, কারণ এই তারিখগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এই তারিখে যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে কিন্তু তোমার ইনফরমেশন জানতে হবে। আচ্ছা, 20 জুলাই শনিবার এই দিনের কি ঘটনা ঘটেছে আমরা একটু দেখি। দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সাধারণ ছুটি ঘোষণা, শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া আর গুলি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ। আন্দোলনে 3 সমন্বয়ক 3 মন্ত্রীর সঙ্গে দেখা করে 8 দফা দাবি পেশ করেন। এটা ঘটেছে কত? 20 জুলাই শনিবার। তখনও কিন্তু সারা দেশে কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্ন, দেশের কি ঘটছে সেটা কিন্তু আমরা জানতে পারছিলাম না। যাই হোক, এরপরে 21 জুলাই রবিবার এই দিনে কি ঘটনা ঘটেছে যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93% মেধাভিত্তিক নিয়োগের রায় প্রদান করে। অর্থাৎ আগে যে কোটার যে রায়টা অবৈধ ঘোষণা করেছিল 2018 সালের, তো সেটা করেছিল হাইকোর্ট বিভাগ, আর পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ কিন্তু নতুন করে একটি রায় প্রদান করে, যেখানে কি বলে 93% মেধার উপর আর বাকি 7% কোটার উপর নিয়োগ দেওয়ার জন্য রায় প্রদান করে, যেখানে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষের জন্য 1% কোটা রাখা হয়। মুক্তিযুদ্ধদের জন্য কত % রাখা হয়? 5% রাখা হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য 1% রাখা হয়। এটা কিন্তু এখনো পর্যন্ত বলবৎ আছে। সো এটা কিন্তু তোমাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 22 জুলাই সোমবার কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, 23 জুলাই মঙ্গলবার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়। রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অর্থাৎ 19 জুলাই ইন্টারনেট বন্ধ করে দিয়ে 23 জুলাই কিন্তু সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। আচ্ছা, 24 জুলাই বুধবার এই দিন কি ঘটনা ঘটেছে? বৈষম্য আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার এবং রিফাত শরীফের খোঁজ পাওয়া গেছে। আচ্ছা, তারা যে এতদিন এই যে আন্দোলনের পর থেকে তাদেরকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেটা পাওয়া যায় কবে? 24 জুলাই। আর 25 জুলাই প্রধানমন্ত্রী মেট্রো স্টেশন পরিদর্শন করেন এবং যেখানে বলেন আমি জনগণের কাছে বিচার চাইছি। সো প্রধানমন্ত্রীর এই ন্যাক্কারজনক বিবৃতি, এটা কিন্তু জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, যখন হাজার হাজার শত শত ছাত্র যখন পুলিশের গুলিতে নিহত হচ্ছে কিংবা সন্ত্রাসীদের হামলায় নিহত হচ্ছে, তখন প্রধানমন্ত্রী সেই ছাত্রের কথা বিবেচনা না করে তিনি কি বলেছিলেন যে মেট্রো রেলের যে ভাঙচুর বা মেট্রো রেলের যে ক্ষয়ক্ষতি, সেটাই নিয়ে তিনি কিন্তু কান্নাকাটি করেছিলেন। সো জনগণের কাছে বিষয়টা কিন্তু খুবই খারাপ লেগেছিল এবং তার প্রেক্ষাপটে কিন্তু আন্দোলন আরো দ্বিগুণে বেড়ে চলেছিল। 26 জুলাই শুক্রবার বাংলা ব্লকেট কর্মসূচি আবারও পালন হয় এবং সারা দেশে অন্তত 555টি মামলা করা হয়। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নিয়ে আসে। অর্থাৎ তারা যে অসুস্থ ছিল ডিবি হেফাজতে নিয়ে যায়। তারপর অপর দুই সমন্বয়ক ছিলেন আসিফ এবং বাকের মজুমদার। আচ্ছা, সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়ার পর 19 জুলাই মধ্যরাতে আগারগাঁওয়ে নদীপাড়া থেকে নাহিদকে পাওয়া যায়। আচ্ছা, নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয়, নাহিদকে তুলে নিয়ে যাও খিলগাঁও, আগারগাঁও না, এটা খিলগাঁও থেকে তুলে নিয়ে যায়। আচ্ছা, 27 জুলাই শনিবার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও 2 সমন্বয়ককে হেফাজতে নিয়ে যায়। আচ্ছা, 11 দিনে, এই যে 27 জুলাই পর্যন্ত 11 দিনে 9121 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 28 জুলাই এই দিনে আরও কিছু ঘটনা ঘটে। মোবাইল ইন্টারনেট সচল হয় 10 দিন পর, অর্থাৎ 19 জুলাই ইন্টারনেট সেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং 28 জুলাই ইন্টারনেট সেবা কিন্তু চালু করা হয়। অর্থাৎ টোটাল 10 দিন কিন্তু সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল। আচ্ছা, 29 জুলাই সোমবার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়। আন্দোলনের মোড়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জামায়াত শিবিরকে কিন্তু নিষিদ্ধ করা হয়। হাইকোর্ট কিন্তু এই সময় একটি বিবৃতি প্রদান করে। 6 সমন্বয়ক এই সময় ডিবি হেফাজতে ছিল। আর জাতিকে নিয়ে মস্কারা কইরেন না, ঠিক আছে, এক শুনানিতে কিন্তু হাইকোর্ট এই ধরনের একটা বিবৃতি প্রদান করে। 30 জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল হয়। জাতিসংঘের মহাসচিব কিন্তু এদিন বিবৃতি দেয়।
স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল লাল ফ্রেমে রাঙিয়েছিলেন এদিন অনেকেই, এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দিনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। 30শে জুলাই মঙ্গলবার 2024 এই দিনই কিন্তু ফেসবুক প্রোফাইল সবাই লাল করে এবং মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31শে জুলাই বুধবার এদিনই কিন্তু মার্চ ফর জাস্টিস পালিত হয়। কর্মসূচির পর বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দিন কর্মসূচির নাম দেওয়া হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ। তাহলে আমরা দেখলাম 30শে জুলাই মঙ্গলবার এদিন কিন্তু ফেসবুক সবাই প্রোফাইল লাল রঙে রাঙিয়েছিলেন প্রতিবাদ করতে। আর 31শে জুলাই এবং ওই দিনই কিন্তু ঘোষণা দেওয়া হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের, এবং 31শে জুলাই কিন্তু মার্চ ফর জাস্টিস পালনের পর আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, সেটা হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ। এই কর্মসূচিটা 1 আগস্ট বৃহস্পতিবার ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বেলা 1:30টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরের যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা দেখব। 2রা আগস্ট শুক্রবার এই দিন কি ঘটনা ঘটেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুম্মার নামাজের পর প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। 28 জেলায় এই কর্মসূচি পালিত হয়। তার মানে 28 জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যারা নিহত হয়েছে নিহতদের স্মরণে প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল কিন্তু হয়। 3রা আগস্ট শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। তাহলে সরকারের পদত্যাগের দাবি প্রথম আসে কত তারিখে? 3রা আগস্ট শনিবার। এই দিনই কিন্তু 9 দফা দাবি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা কিন্তু সরে আসে এবং তখনকার পর্যায়ে তখন কিন্তু এক দফা দাবি উত্থাপন করা হয়। দিনটা ছিল 3রা আগস্ট শনিবার। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানী সহ দেশের 33টি জেলা এবং মহানগরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এবং 4ঠা আগস্ট সোমবার, যে দিনটা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ভয়াবহ রক্ত এবং সহিংসতাপূর্ণ একটি দিন। এই দিনই সরকার পদত্যাগে এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন হয় এবং সারা দেশে 114 জন মানুষ নিহত হয়। সারা দেশে কি হয়? 114 জন মানুষ নিহত হয়। আর 5ই আগস্ট এই দিনটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই কিন্তু এই আন্দোলনের চূড়ান্ত সফলতা লাভ করে। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কিন্তু ঘোষণা দেন। সংসদ ভবন এবং গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর ভবনে আগুন এবং আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং একই সাথে এই আন্দোলনের কিন্তু চূড়ান্ত সফলতা লাভ করে। তারপর আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। পরবর্তী ঘটনাগুলোর উপর আমরা আবারও বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা যে আলোচনাটা করলাম এটা কিন্তু পার্ট 1। এই পার্টের কিন্তু আলোচনার উপর তোমাদের 20টার উপরে এমসিকিউ আলোচনা করব দ্বিতীয় পার্টে। সো প্রত্যেকে দ্বিতীয় পার্টের ক্লাসটাও করবে এবং এই ধরনের ক্লাসগুলো বা এই ধরনের ধারাবাহিক ঘটনাবলীর উপর তোমরা কন্টিনিউয়াসলি ক্লাস চাও কিনা সেটা অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাবে।